জীবন বড় মোহময়, বড় লোভনীয়। একজন মানুষ তার এক জীবনে কি কি প্রত্যাশা করতে পারে? অর্থ, বিত্ত, বৈভব কিংবা আরো কিছু? সব প্রত্যাশার একটা সীমারেখা থাকা উচিত। যদি সেই সীমাকে লঙ্ঘন করে কেউ, তাহলে হয় বিপত্তি। শুরু হয় সেই সমাজে কিংবা জনপদে আতঙ্ক। তেমন এক আতঙ্কের নাম সাবেক মেয়র রফিকুল আলম। খাগড়াছড়ির সাবেক মেয়র রফিকুল আলমের খতিয়ান দিয়েই আজকের খাতা খুলব সাদা কালোর। আপনাদের নিয়ে যাব রাঙামাটির সেই মেঠো পথে। আমি তো মরে যাব, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবাই মরে দিতে মাটি হইবে অস্থির। এই গানটি শুনলে যে সন্ত্রাসের কথা মনে পড়ে তার নাম এরশাদ শিকদার, যার নির্মম টর্চার সেলের কথা এখনো আমাদের মনে গেঁথে রয়েছে। ঘড়ির কাঁটা আর সময়ের ক্ষণে দীর্ঘ ২৫ বছর পর ঠিক তেমনই আর এক নরখাদক মানুষরূপী পিশাচের গল্প সাদা কালোর আজকের পর্বে আপনাদের কাছে তুলে ধরব। খাগড়াছড়ি এক শান্ত পাহাড়ি জনপদ। আকাশ ছোঁয়া পাহাড়ি এই জনপদে শান্ত পরিবেশ কখনো কখনো উত্তাল হয় নারকীয় তাণ্ডবের প্রভাবে। পৈশাচিক অত্যাচারে মুহূর্তেই জনজীবন বিপন্ন হয়ে ওঠে খাগড়াছড়ির এই শহর জনপদে। রফিকুল আলম আওয়ামী ফ্যাসিবাদ শাসন আমলের একজন চিহ্নিত সন্ত্রাসী মেয়র, যার ক্ষমতার দৌরদণ্ড দাপটে অত্যাচারের খড়গের আঘাত থেকে বাদ যায়নি ইমাম থেকে পুরোহিত, শিক্ষক থেকে ব্যবসায়ী, মুচিত থেকে মেথর, এমনকি তার নির্যাতনে নির্যাতিত হয়েছে সংবাদকর্মী পর্যন্ত। আর অত্যাচারী এই রফিককে মদদ দিয়েছে তার দুই সহোদর ভ্রাতা আওয়ামী লীগের পদধারী দিদারুল আলম ও জাহিদুল আলম। সহোদর দুই ভাইয়ের মদদে নেতিবাচক রফিক তার সন্ত্রাসীর ছোবল খাগড়াছড়িতে ফেলতে আরও এক ধাপ যেন বেপরোয়া হয়ে ওঠে। জনজীবন হয়ে ওঠে বিপন্ন, আর প্রতিবাদ করতে গেলেই পাল্টা অত্যাচারের আঘাত। আর সেই ভয়ে এতদিন অত্যাচারিত হয়েও মুখ খোলেননি অনেকেই। বর্তমান সরকার আসার পর রফিক খাগড়াছড়ি থেকে পালিয়ে গেলেও খাগড়াছড়িতে প্রচ্ছন্নভাবে সন্ত্রাসী শকুনির কালো ছায়া ফেলছে রফিকেরই পোষ্য ক্যাডার বাহিনী। আর তাই তো চ্যানেলসের অনুসন্ধানী টিমের সামনে অত্যাচারিত মানুষগুলো যেন অজানা আশঙ্কায় ভয়ে কুঁকড়ে যায় প্রতিদিন। তারপরেও সত্য চিরদিনই সত্য। আর তাই তো রফিকের নানা অপকর্মের চিত্রগুলো চ্যানেলসের অনুসন্ধানী ক্যামেরার সামনে উঠে আসতে থাকে একের পর এক। আমার ঠিক ডান দিকেই হচ্ছে সেই ত্রাস রফিকের বাসভবন, যেখানে রফিক এখন থাকেন না। তিনি পলাতক, রয়েছেন তার ভাই বোন এবং তার পরিবার। শারীরিক নির্যাতন, অবৈধ অস্ত্র, বালুমহল দখল, হত্যা, নির্যাতন, ভূমিদস্যুতা, টেন্ডার বাণিজ্য, বাজার দখল, চাঁদাবাজি, মন্দিরের জায়গা দখল, সংখ্যালঘুদের হক ভক্ষণ, সাংবাদিকদের লাঞ্ছিত, এমনকি কবরের জায়গা দখল। এমন কোনো অপরাধ নেই রফিক এবং তার বাহিনী দ্বারা এই খাগড়াছড়িতে সংগঠিত হয়নি। তার অপকর্মের ফিরিস্তি যদি তুলে ধরা হয়, তাহলে হয়তো এক রাত দু রাত নয়, আরব্য রজনীর 1000 রাত কেটে যাবে। আমরা আমাদের আজকের সাদা কালো পর্বে রফিকের কয়েকটি অপকর্মের চিত্র তুলে ধরছি। 1. ড্রিল মেশিনে মোজাফফর হোসেনকে ছিদ্র করা। ব্যবসায়িক মোজাফফর হোসেন একজন নিরীহ মানুষ, সাধারণ জীবনযাপন করে অভ্যস্ত। অজানা কারণে এই মোজাফফর হোসেন টার্গেটের শিকার হয় সাবেক মেয়র রফিকের। আর তারপরেই তার উপর নেমে আসে নির্যাতনের খড়গ। মোজাফফর হোসেন, যাকে রফিকুল আলম ধরে নিয়ে যায়, আর নিয়ে গিয়ে তার টর্চার সেলে ড্রিল মেশিন দিয়ে, যে ড্রিল মেশিন দিয়ে দেয়াল ছিদ্র করা হয়, সেই ড্রিল মেশিন দিয়ে একজন মানুষের শরীরকে তিনি ছিদ্র করেছিলেন। আমি একজন সবজি ব্যবসায়ী। আমি পাঞ্চুরি থেকে সবজি নিয়ে খাগড়াছড়ি আসছিলাম। আসার পরে বাজারের সবজিগুলো পাইকারি দিলাম, দেওয়ার পরে আমি শাপলা চত্বর আইছি। শাপলা চত্বর থেকে আমাকে ধরে নিয়ে গেছে, নিতে নির্যাতন করতে করতে নিছে।
নিয়ে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে। কোথায় কোথায় ছিদ্র করেছে? দিয়েছে এখানে, এই যে বাড়ির অনাঘাতটা আছে, হ্যাঁ। পরে আমার জ্ঞান হারা করছে, পরে আমাকে এই ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করায়। আপনার উপর অত্যাচার করলো, ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করলো, আবার আপনাকে মামলা দিল, মিথ্যে মামলা, এবং আপনাকে জেলখানায় পাঠালো। জেলখানায় পরে 3 মাস জেল খাটলাম ওই মামলায়। 3 মাস জেলে ছিলাম, 3 মাস পরে জামিন লাভ করলাম। এটাও কি কোনো সভ্য দেশের সভ্য মানুষের কাজ? মোটেই না। আসলে শুধু মোজাফফর নয়, রফিকুল আলমের অত্যাচার থেকে বাদ যায়নি অনেকেই। 2 জীবন্ত মানুষ পুড়িয়ে মারা। সাবেক মেয়র রফিক মানসিকভাবে কতটা অসুস্থ ছিলেন তার প্রমাণ মেলে। সাবেক মেয়র রফিকুল আলম একজন জনপ্রতিনিধি ছিলেন। একজন জনপ্রতিনিধি হতে হবে সুস্থ মস্তিষ্কের একজন ভালো মানুষ। কিন্তু রফিকুল আলম সুস্থ মস্তিষ্কের ভালো মানুষ ছিলেন কিনা জানি না, তবে তিনি যে একজন সাইকোপ্যাথ ছিলেন এ ব্যাপারে নিশ্চিত। কারণ একজন মানুষ কি করে একজন মানুষকে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করতে পারে, একজন মানুষ কি করে একজন মানুষকে পিটিয়ে শুকনো ঘাসের নিচে ফেলে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মানসিকতা লালন করতে পারে আমরা জানি না। হ্যাঁ, জহির সাহেবকে এই রফিকুল আলম পিটিয়ে আহত করে ঘাসের নিচে রেখে তাকে জীবন্ত অবস্থায় জ্বালিয়ে মারতে চেয়েছিলেন, তাই তো? জি। কি হয়েছিল সেদিন? ওনার লোকজনে এসে আমাকে 10-12 জন লোকজনে এসে আমাকে ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এখানে আপনার ওই যে কামারপট্টি নামে একটা মন্দিরের পাশ দিয়ে আমার চোখ বেঁধে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে একটা বিলের মাঝখানে নিয়ে যায়, ওই মেয়র রফিকদের বাড়ির থেকে একটু হয়েছে আর একটু সামনের দিকে ওই জায়গাটা। তখন এখানে এখন বাড়িঘর হয়েছে, আগে কিছু ছিল না, একটা খোলা মাঠের মতো ছিল। তো ওখানে আপনার ওই সময়টা শীতের সিজন ছিল, ওখানে খেরটের শুকাইতে দিছে, শুধু চোখটা আমার খুলছে, আমি আর কাউকে দেখি নাই, শুধু আমার হাত পা বেঁধে উপরে খের ঢেলে দিচ্ছে, মারছে আমাকে কোবাইছে, এখানে কোবের দাগ আছে অনেকগুলো। একে একে আমাকে 2 বার ধরে নেয় ওরা। প্রথমবার নিয়ে আমাকে কোবাইয়া ছেড়ে দিচ্ছে, তারপরে আমি দীর্ঘদিন ট্রিটমেন্ট নিছি, এখনও আমি ওই ট্রিটমেন্ট বহন করতেছি। পাশাপাশি পরে ওরা যখন আমাকে এই কাজটা করে, আমি বর্ণনা দিলে আমি চোখের পানি চলে আসে। আমাকে খুব নির্যাতন করেছিল ওরা। খোদার অশেষ মেহরবানিতে আমি বেঁচে আসছিলাম, হয়তোবা আল্লাহর অশেষ মেহরবানিতে কারো দোয়া ছিল আমার উপরে। সাবেক মেয়র রফিকুল আলমের নির্মমতার হাত থেকে রেহাই পেয়েছেন এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না খাগড়াছড়িতে। তার নির্মমতার পদ্ধতিও ছিল ভিন্ন ভিন্ন রকম। আর সে কারণে অনেকে অভিযোগ করে থাকেন যে সাবেক মেয়র রফিকুল আলম মানসিকভাবে কি বিকারগ্রস্ত ছিলেন। আর তাই যদি নাই হবে, তাহলে একজন জলজ্যান্ত মানুষকে কি করে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে তাকে নির্যাতন করা হয়? এই যেন এক পাশবিক নির্মমতা। সেই নির্মমতার গল্প শুনবো, আপনাদেরকেও শোনাবো। তবে তার আগে নেব ছোট্ট একটি বিরতি। বিরতি থেকে ফিরে আপনাদেরকে সরাসরি আবারও নিয়ে যাব রফিকুল আলমের সন্ত্রাসী কর্মকাণ্ডের সেই নির্মম কাহিনী শোনাতে। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, এই রফিকুল আলমের তাণ্ডবের হাত থেকে খাগড়াছড়ির এমন কোনো মানুষ নেই যারা রেহাই পেয়েছেন। রেহাই পাননি সংবাদকর্মীরাও। সেই গল্পই শোনাতে আপনাদেরকে নিয়ে যাব আমাদের আজকের পর্বের বাকি অংশে। 3 টেন্ডারবাজি। শুধু সাধারণ মানুষ নয়, সন্ত্রাসী রফিকের হাত থেকে নিস্তার পায়নি ঠিকাদারেরাও। খাগড়াছড়ির প্রতিটি ক্ষেত্রে ছিল সাবেক মেয়র রফিকের প্রভাব। এলজিডি, সড়ক ও জনপদ, পৌরসভা থেকে শুরু করে প্রত্যেকটি ঠিকাদারের জায়গায় তার ঠিকাদার বেনামে প্রত্যেকটি কাজ বাগিয়ে নিত, আর তারা হাতিয়ে নিত লাখ লাখ কোটি কোটি টাকা। আমরা ঠিকাদার সমিতির এই ভবনে এসেছি সেই সব ঠিকাদারদের কাছ থেকে কথা শুনতে, যারা সেই সময় নিগৃহীত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল। সাবেক মেয়র রফিকুল আলম, ওনার আমলে পৌরসভার টেন্ডার কি জিনিস সেটা সাধারণ পাবলিক এবং ঠিকাদাররা দেখে নেয়। ওনার আমলে সকল কিছু গুপসি করে সেখানকার আপনার দলীয় ঠিকাদার এবং তার বাহিনী দিয়ে তারা সেখানে এগুলো সার্ভ করতো। এবং জেলা পরিষদ
এলজিডি, সড়ক ও জনপথ সকল ডিপার্টমেন্টে ওনার একটা আধিপত্য ছিল। ওনার এই বাহিনী দিয়া সেগুলো ওনারা পরিচালিত করত। সাধারণ ঠিকাদার কখনো গিয়ে ঠিকাদারি করতে পারে। ওনার আমলে উনি 10 বছর মেয়রগিরি করেছেন বা 15 বছর করেছেন। এর আগে যিনি মেয়র ছিলেন ওনার আমলে 200টি লাইসেন্স ছিল পৌরসভার মধ্যে। এরপরে উনার আমলে আসা 50টি লাইসেন্স হয়ে গেছে, 30টি লাইসেন্স হয়ে গেছে। কারণ কি, যে মানুষ সেখানে লাইসেন্স আর রাখেন নাই। উনি উনার বাহিনী দিয়ে সেগুলো কন্ট্রোল করে, টেন্ডার না দিয়ে, ওপেন টেন্ডার না দিয়ে, গুপসি টেন্ডারের মাধ্যমে সেগুলো আত্মসাৎ। আমার বাড়ির মাঝখান দিয়ে ট্রেন করে নিয়ে যায়। এটা নিয়ে প্রতিবাদ করার কারণে সে তার ক্ষমতা ব্যবহার করে আমার উপরেও একবার চড়াও হয়েছে। 4 সাংবাদিক নির্যাতন। আমার অন্যায়টা ছিল, আমি ন্যায়ের পথে ছিলাম। আওয়ামী লীগের যে অপকর্ম, দুঃশাসন বা এই পাহাড়ের মানুষের অধিকার, এই বিষয়গুলো নিয়ে আমি খুব লিখতাম আমার সাংবাদিকতার সূচনা তাই দিয়ে। যার কারণে আমার জীবনের সাংবাদিকতা 34 বছরের মধ্যে আমি প্রায় 3টা বছর হারিয়েছি আওয়ামী লীগের দুঃশাসন। আমি দিঘিনালা যাচ্ছিলাম, আমার সাথে আর কয়েকজন সহকর্মী ছিলেন। ওরা আমাকে দিদারের নেতৃত্বে আমাকে 9 মাইল এলাকা থেকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসে। আমাদের উপর চর্চা চলছিল ব্যাপক, একটা চাঁদের গাড়িতে করে। তো আমাদের এক সহকর্মী ঠিক থানা যখন ক্রস করে তখন সে চাঁদের গাড়ি থেকে জীবনের ঝুঁকি সে জাম দিয়েছে, পালিয়ে যায়। তা আমাদেরকে নিয়ে এগুলো জাহিদুল আলমের বাসায় নিয়ে বিভিন্ন প্রলোভন দেখালো যে তোমার লেখালেখি দরকার নাই, তুমি আওয়ামী লীগে যোগ দাও, তাহলে তুমি আজকে থেকে ফ্রি। আমি বললাম না, এটা হবে না। দেখা গেল যে আমাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দেওয়া হলো। কি হয়েছিল বলো তো সেদিন? না, ওদের একটা আমি তারা যে বালি তোলা হয়, বালি তোলার মধ্যে আমি ছবি তুলতে গেছিলাম। অফিসের অ্যাসাইনমেন্ট ছিল, ছবি তুলতে গেলাম। ছবি তুলতে পরে ওনাদের লোকজন আসে, লোকজন এসে আমাকে তুলে নিয়ে যায়। পরে পৌরসভায় নিয়ে যায়, পৌরসভায় নিয়ে গিয়ে ওখানে আমাকে মারধর করে। পরে এটা নিয়ে আবার আমার স্থানীয় সাংবাদিক বৃন্দ, প্রেস ক্লাব, ইউনিয়ন, ওরা সবাই মিলে যৌথভাবে একটা প্রতিবাদ করে, মানববন্ধন করে। পরে মানববন্ধনের পরে তারা গিয়ে ওইটা বাধা সৃষ্টি করে। পরে আমরা সবাই মিলে 35-36 জন এরকম একটা মামলা জিডি করা হয়। পরে মামলা একটা করা হয়। যারা আপনাকে তুললো তাদের আপনি চিনতে পেরেছিলেন? হ্যাঁ, চিনতে পারছি। কে কে ছিল বলতে চাচ্ছেন না? ভয় পাচ্ছেন এখনো? একটু। দেশের প্রেক্ষাপট বদলানোর পরেও আপনি ভয় পাচ্ছেন? তারা এতটাই পাওয়ারফুল? এখনো আছে তারা। এখনো আছে তারা? কোথায়? এখন দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায় রোডের এই পাশে পাশে দেখা যায়, রাস্তায়। রাস্তার এই পাশে পাশে দেখা যায় মাঝে মধ্যে? আপনি কি ভয় পাচ্ছেন যে আপনি সত্য বললে কি হতে পারে আপনার সাথে? না, আমি নিজেও এটা একটা সত্য ঘটনা একটা তুলে আনতে গিয়ে এত একটা হেনাস্তা খেতে হয়, এটা নিয়ে একটু খুব খারাপ লাগে জিনিসটা নিয়ে। আমরা মানুষের জন্য কাজ করি, আমরা মানুষের কাজ করতে গিয়ে যদি আমরা হেনাস্তা হয়। আমরা শুনেছি আরও অনেক সাংবাদিকের উপরেই তারা এরকম নির্যাতন। এটা করছে হচ্ছে ওই যখন এর প্রতিবাদের 2 দিন পর যখন সব মানববন্ধন করে, মানববন্ধনে তারা এটা একটা বন্ধ করার চেষ্টা করে। প্রথম আলো সাংবাদিক, তার উপরে নির্যাতন হয়েছে, প্রেক্ষাপট বদলানোর পরেও সে ক্যামেরার সামনে প্রকাশ্যে কথা বলতে ভয় পায়। কতটা প্রভাব আর প্রতিপত্তি এই জনপদকে গ্রাস করলে এটা সম্ভব? 5 মন্দিরের জায়গা দখল। এখানে আসলে একটু বাইরে পুরোহিত অমল চক্রবর্তী। হ্যাঁ, আচ্ছা, বাইরে আছে রফিক। উনি তো পৌরসভার চেয়ারম্যান ছিলেন, উনি তো ওটা করছে মার্কেট। তার মানে রফিক সরকারি দোহাই দিয়ে একটা মার্কেট করছে। তার মানে মন্দিরের জমি দখল করে সেটা করেছিল। মন্দিরের জমি বলতে এটা মন্দিরের আন্ডারে ছিল। এই মন্দিরের আন্ডারে ছিল পুকুরটা, একটা পুষ্করণী ছিল আর কি। সেই পুকুর ভরাট করে মার্কেট করছে। এটা সত্য? এটা সত্য। 6 কবরের জায়গা দখল। সে কবরস্থানের জায়গাও দখল করে নিয়ে বিক্রি করে ফেলেছে। এবং এই এলাকার নিরীহ প্রচুর লোকের সে জায়গা, যেখানে একটু ডিসপুট আছে, দুই পক্ষের বিরোধ আছে, সেই জায়গা সে দখল করে ফেলেছে। সাবেক মেয়র রফিকুল আলমের প্রভাব ছিল খাগড়াছড়িতে সর্বত্র। তার হাত থেকে রেহাই পায়নি কেউই। মন্দিরের পুকুর দখল, কবরের জমি দখল এবং এমনকি সাংবাদিকদের নির্যাতন সবই করেছেন তিনি। সেই বাকি গল্প আপনাদেরকে শোনাবো, তবে তার আগে নেব ছোট্ট একটি বিরতি। বিরতি থেকে আবার ফিরে এলাম। খাগড়াছড়ির লোকে বলে সাবেক মেয়র রফিকুল আলম নাকি একটু মানসিক বিকারগ্রস্ত ছিল। তিনি ছিলেন কিনা আমরা জানি না, তবে তার কর্মকাণ্ড দেখে অনেকেরই তার সন্দেহ হয়। কি করে একজন জলজ্জান্ত মানুষকে ঘাস দিয়ে পুড়িয়ে মারার পরিকল্পনা তিনি করতে পারেন?
আপনাকে সেই গল্প শোনাতে নিয়ে যাব আমাদের আজকের পর্বের শেষাংশে। 7 শব্দযোদ্ধা সুকুমার বড়ুয়ার ওপর নির্যাতন। রফিকের অবৈধ বালুমহল নিয়ে কলম তুললে সুকুমার বড়ুয়াকে দিতে হয় খেসারত। সময়টা 2001। খাগড়াছড়ির বাস টার্মিনালের দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে যখন রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে, তখন সততার প্রতীক সুকুমার বড়ুয়া তার কলমকে তুলে ধরলেন। তিনি তখন লিখছিলেন ইনকলাব এবং চট্টগ্রাম মঞ্চ পত্রিকায়। চট্টগ্রাম মঞ্চ পত্রিকায় প্রকাশিত হলো সেই নিউজটি, আর সেই নিউজে বেরিয়ে এলো অনেকের নারকীয় ঘটনার সেই নির্মম দৃশ্যগুলো। আর সেই অপরাধেই সুকুমার বড়ুয়াকে জবাবদিহি করতে হলো সাবেক মেয়র রফিকুল আলমের কাছে। রফিকুল আলমের একটাই প্রশ্ন ছিল, কেন তিনি এই নিউজটি করলেন? আর সেই অপরাধে রফিকুল আলম এবং তার ক্যাডার বাহিনী সুকুমার বড়ুয়াকে অপহরণ করে, বিভিন্নভাবে নির্যাতন করে, তাকে বস্তায় বন্দি করে তাকে ফেলে দেয় একটি মাঠের কাছে। সবাই ভেবেছিল সুকুমার বড়ুয়া মারা গেছে, কিন্তু রাখি আল্লাহ মারে কে, সুকুমার বড়ুয়া মারা যায়নি। তার নড়াচড়া দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে। তারপর সেই যে তিনি অসুস্থ হলেন, আর তিনি সুস্থ হলেন না। সুকুমার বড়ুয়া ধীরে ধীরে মারা গেলেন। আজ 23 বছর পর কিংবা 24 বছর পর তার পরিবার কেমন আছে একবার জানতে ইচ্ছা করে আমাদের। যে সাংবাদিক তার শব্দের লেখনীতে সত্যকে উন্মোচন করেছিলেন রফিকুল আলমের সন্ত্রাসী কার্যক্রমের, সেই সুকুমার বড়ুয়ার পরিবার, তার সন্তান আজ কেমন আছে? তার ছেলে আজ বড় হয়েছে, তার স্ত্রী আজ জীবন যুদ্ধে লড়াই করছে, কিন্তু সেই লড়াইটা কতটা কষ্টের, কতটা দুঃখের একবার জানবো। এখন আপনার জীবন কিভাবে চলছে? আমার জীবন আসলে অনেক অনেক কষ্ট করতে হচ্ছে। আমার স্বামী থাকলে অনেক ভালো করে থাকতে পারতাম। আমার 2টা বাচ্চা, বাবা ছাড়া যে 2টা সন্তান কিভাবে মানুষ হবে সেটা ছেলেরা যাদের বাবা নেই তারাই জানতে পারে। আমার স্বামী আসলে অনেক অনেক কষ্ট করছে সত্যের সন্ধানে যেতে। আমার স্বামী অনেক কিছুতে অনেক বাধা বিপত্তি, সংসারে অনেক হয়েছে। আমার বাসা থেকে সব জিনিসপত্র বের করে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেটা সমস্ত ডকুমেন্টসগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, সমস্ত ডকুমেন্টস এবং আপনার এই যে ল্যাব তোষক যা কিছু আছে সব কিছু বের করে সব পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি কি চাইছেন এখন? কি বলবো, আমার স্বামী তো মারা গেছে। আমি যদি এই ধরনের বিচার টিচার কোনো কিছু পাইতাম তাহলে একটু ভালো লাগতো আর কি, যে সঠিক বিচার। আমার স্বামীর উপরে কত নির্যাতন চলছে। বাবা, তোমার নাম? আমার নাম সমীরণ বড়ুয়া। তুমি যে বয়সটা পার করছো সেই বয়সের সবচেয়ে কাছের বন্ধু হয় বাবা। সেই বাবা নেই। বাবাকে অত্যাচার করেছে, কারণ বাবা সত্য কথা বলেছিল, বাবা সত্য কথা বলতে চেয়েছিল। সেই জায়গা থেকে তোমার বাবার সত্য কথা বলার মুখটাকে বন্ধ করে দিয়েছিল সন্ত্রাসী রফিকুল আলমের বাহিনী, রফিকুল আলম। প্রতিবাদ করতে ইচ্ছে করে না? আসলে এখন বাবার কথাও বাবার জন্য প্রতিবাদের ইচ্ছা হয়, কিন্তু যে আমার একটা ফ্যামিলি আছে এটার কত তো ভাবতে হবে। তো মাঝে মধ্যে ভয় করে যে যদি আমার ফ্যামিলির উপরে সেই এফেক্টটা পড়ে, এই কারণে। বাবার কথা মনে পড়লে কষ্ট হয়? হ্যাঁ, যখন সমবয়সীদের দেখি যে বাবাদের সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক আছে, তো তখন মনে ওঠে যে আমার মাও প্রচুর কষ্ট করতেছে। এখন বাবাও অনেক খুব অল্প বয়সে হারিয়েছে। আমি তো তাও কিছুটা সময় পাইছি বাবাকে। আমার তো ভাই যেটা ছিল ছোট ভাই, ও তো একদম পাই নাই বললেই চলে। ও তো 4 বছর বয়সেই হারাইছে বাবাকে। ও তো বাবার আদরটা পায় না একেবারেই। আমি তো কিছুটা সময়ের জন্য পাইছিলাম। তো আসলে কথাগুলো ভেবে এখন খুব খারাপ লাগে, কিন্তু হ্যাঁ, তো কিছু বলার নেই আসলে। শুধু ভগবানের কাছে একটা প্রার্থনা করে যেখানে বাবা থাকুক সবসময় ভালো থাকুক, এবং দেশে আরও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি মতো, বাবার মতো যাতে সাহস হয়ে উঠতে পারি, এটাই প্রার্থনা করব। আর কিছু বলার নেই। আমি চাইবো তাদের শাস্তি হোক। যদি শাস্তি না হয়, উপরওয়ালা একজন আছে, উনি দেখবে।
উনি এর বিচার করবে। আমি আর কিছু বলতে চাই না এর ব্যাপারে। এক সন্তানের বুকে একজন বাবার জন্য কতটা ভালোবাসা জমে থাকে আমরা জানি না। তবে সুকুমার বড়ুয়ার এই সন্তানের এই না বলা কান্না, না বলা কষ্টের কথা আর কেউ শুনবে কিনা জানি না, কোনো প্রশাসনের হৃদয়কে নরম করবে কিনা জানি না। তবে বিধাতার যে আদালত রয়েছে সেই আদালতে নিশ্চয়ই এই সুকুমার বড়ুয়ার সন্তানের চোখের নোনা জলের আকুতিটা নিশ্চয়ই পৌঁছবে। আমরা বিশ্বাস করি বর্তমান যে সরকার রয়েছেন, যে প্রশাসন রয়েছেন, এই খাগড়াছড়ির সহজ সরল প্রাণ মানুষের এই জনপদ, এই খাগড়াছড়ির যে ত্রাসের নাম রফিকুল আলম, যে রফিকুল আলম ইমাম থেকে পুরোহিত পর্যন্ত, সাংবাদিক থেকে রিক্সা চালক পর্যন্ত কাউকে ছাড়েননি। তার নির্যাতনের খড়গে নিপীড়িত করেছেন, নির্যাতিত করেছেন। সেই রফিকুল আলমকে আইনের আওতায় আনবেন এবং যথাযথ বিচারে কাঠগড়ায় দাঁড় করাবেন। সদা সত্য কথা বলিও আদর্শলিপির এই অমূল্য বাণী আমরা প্রত্যেকেই বাল্যবেলায় পড়ে থাকলেও এই যৌবনের এই লগ্নে তার কতটা প্রয়োগ করছি সেটা প্রশ্নবিদ্ধ। রফিকুল আলমের ভয়ে এখনও খাগড়াছড়ির অনেক মানুষ ভীত সন্ত্রস্ত। আমরা এমন সমাজ চাই না। আমরা চাই এক সুন্দর সমাজ, যে সমাজে সবাই সুখে থাকবে, ভালো থাকবে, আনন্দে থাকবে। আজকের মতো আমরা বিদায় নেব, তবে যাবার আগে বলে যাব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর অন্যকে ভালো রাখবেন।